দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের মধ্যে কিছু ইঙ্গিত আছে এবং পরিষ্কার কিছু ভাষ্য আছে, তথ্যপাত্র আছে যে কোন ভুল পথে আমরা যাচ্ছি এবং এটা যে শেষ পর্যন্ত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হবে এর ব্যাপারে তিনি সতর্ক বাণী উচ্চারণ করেছেন তার বক্তব্যে। তার এই লেখার বা মতামতের মূল শিরোনামটা হচ্ছে স্থিতিশীলতাই এখন সবচেয়ে জরুরি। কি বলেছেন তিনি বলছেন যে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় এই ভয় তৈরি হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অবস্থান দুর্বল করছি। সবচেয়ে ক্ষতিকর ঘটনা ঘটেছে সশস্ত্র বাহিনী, বিশেষত সেনা প্রধানকে ঘিরে। গত কিছুদিন থেকে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন, সেনা প্রধানকে নিয়ে একের পর এক লাগাতার একটি বিতর্ক যেটা হাসনাত আবদুল্লাহ তৈরি করেছে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের একটি মহল সেনাপ্রধানকে ঘিরে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছেন এবং তার অপসারণ দাবি জানাচ্ছেন। কারণ হিসেবে দাবি করা হচ্ছে তিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। প্রাতিষ্ঠানিক পদে নিয়োগ দেওয়া যে কোনো সরকারের নৈমিত্তিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। কাজেই শুধু জুলাই গণঅভ্যুত্থানের আগে নিয়োগ পেয়েছিলেন বলেই সেটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মতো জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আচ্ছা, তারপরেও প্রশ্ন তোলা যায়, কিন্তু এই ওয়াকারুজ্জামান বিন্দুমাত্র চেষ্টা করেছে? যখন নাকি দুপুর পর্যন্ত লড়াই করছিল পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে, সেনাবাহিনী লড়াই করেছে? সেনাবাহিনী বরং তখন ছাত্র জনতা সেনাবাহিনী ট্যাঙ্কি উঠে উল্লাস করছে, সমস্ত অবরোধের রাস্তাগুলো খুলে দিয়ে বলছে যে ঢোকো, সমর্থন দিয়েছে। তাহলে সেনাপ্রধানের ভূমিকা পুলিশের মতন কেন ছিল না? তখন সেনাপ্রধান কে ছিল? সুপ্রিম কমান্ড ছিলেন তখন জেনারেল ওয়াকারুজ্জামান নিজে। তার আগে যে ক্যান্টনমেন্টে বৈঠক করেছে, সেই বৈঠকের সুর কি ছিল? এটা কি শেখ হাসিনার পক্ষের? এটা সবাই জানে এই ইতিহাসগুলো। এখন এই ইতিহাসগুলো উল্টে দেওয়া হচ্ছে, খুবই দুঃখজনক। সাম্প্রতিক এই বিতর্কের সূত্রপাত হয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট থেকে। তিনি গত 21শে মার্চ ফেসবুক পোস্টে 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে হওয়া একটি বৈঠকের বিষয়ে লিখেছেন, যেখানে সেনাপ্রধান নাকি বলেছিলেন ছাত্র জনতার উপর সংগঠিত নৃশংসতার দায় স্বীকার, অপরাধ এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারীদের বহিষ্কার করে রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে। হাসনাত তার পোস্টের মাধ্যমে সেনাপ্রধানের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় স্বভাবত ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হয়। এর ফলে নানা প্রশ্ন উঠেছে, যার মধ্যে অন্যতম হয়েছে যে ঘটনা 10 দিন পর কেন এই প্রসঙ্গ তোলা হলো, কেন এই বক্তব্য দলীয় প্ল্যাটফর্মের বদলে হাসনাতের ব্যক্তিগত ফেসবুকে দেয়া হলো, কেন দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এমন পোস্ট দেয়া হলো। হাসনাত বয়সে তরুণ হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব বিবেচনায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তার প্রধানকে নিয়ে বিতর্ক তৈরি করলে এর পরিণতি কি হতে পারে সেটা জানার কথা। এই সুযোগে কিছু ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসিত, বিপজ্জনক এবং অপমানজনক মন্তব্য করেছেন, যার একমাত্র উদ্দেশ্য হতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অতীতে আমাদের সশস্ত্র বাহিনী যত ভুলই করুক না কেন, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের গুরুত্বপূর্ণ সমর্থন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দিনরাত পরিশ্রমের জন্য প্রশংসার দাবিদার। আমাদের বুঝতে হবে, এই কার্যত শর্তহীন সহযোগিতা ছাড়া অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যেতে পারত না। আজকে যদি সেনা বাহিনী উইথড্র হয়ে যায়, একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাবে, যেটা আমরা এখনো টের পাচ্ছি না। সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করতে চাইছে, সেনাপ্রধান ক্ষমতা দখলের পরিকল্পনা করছেন, এমন অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এমনকি এই ধরনের তথ্য বা দূরবর্তী ইঙ্গিতও নাই, বরং এখানে জেনে বুঝে উস্কানি দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষণীয়। জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার অপেক্ষায় এবং অন্তর্বর্তী সরকার যতদিন বলবে তার বাইরে একদিনের বেশি মাঠে থাকতে চায় না, একদিনের বেশি তারা মাঠে থাকতে চায় না। তাহলে কেন এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রতি এমন হামলা? যারা অতীতেও পাশে ছিল, এখনো আছে,
সেনাবাহিনী যদি সত্যি ক্ষমতা নিত, তাহলে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। ওই সময়টা ছিল একটা বেস্ট সময়। ওই সময় কি তিনি পারতেন না? ওই সময় কি জনতার সাপোর্ট দিতেন না? সাপোর্ট দিতেন। সমস্ত রাজনৈতিক দল বলতেন যে ওকে, টেক ওভার করেন, কিন্তু সেনাবাহিনী রাজি হয়নি। তাহলে ওই সময় যখন কি বলতে গেলে একেবারে মুক্ত, ওই সময় তো তিনি ইচ্ছে করলেই পারতেন। তাহলে তারপরেও কেন এই আচরণ করা হচ্ছে বা এই ধরনের ঘটনা হচ্ছে? বোঝাই যাচ্ছে যে মহল বিশেষ একটা বিশেষ উদ্দেশ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, সেনাপ্রধানকে বহিষ্কার করতে চায়, যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং উগ্রবাদিতা এখানে ঘটুক, এবং এর সুযোগ নিতে পারে ভারত। কারণ এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইলে ভারতের পক্ষে ইন্টারাপ্ট করা সুবিধা হবে, এবং তখন আন্তর্জাতিক মহলও বলবে যে তুমি তাড়াতাড়ি দেখো বাংলাদেশকে। ট্রাম্প তো বলবে যে আমরা বাংলাদেশ নিয়ে আমাদের মাথা কামানোর সুযোগ নেই, ভারত মুভ করুক। তেমনই কি তাহলে ভারতের সুবিধার জন্যই কি এরকম একটা বিশৃঙ্খলা করার তৈরি হচ্ছিল? এরকম নানান রকম সন্দেহ আছে। তো যাই হোক, এখন মানে আসার ব্যাপার হলো যে মানুষ একটু বিভ্রান্ত হলেও ট্রাপে পা দেয়নি। মানুষ কিন্তু বুঝতে পারছে যে এখানে ডালমে কুচ কালা হয়। তো মাহফুজ আনামের এই বক্তব্যটা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।